হাই সবাই, কেমন আছো? অনেক দিন পর চ্যানেলে আসলাম। দুঃখিত, ভালো ছবি পাচ্ছিলাম না, তাই একটু ব্রেক ছিল। তবে আজ যে ইন্দোনেশিয়ান হররটা বলবো, এটা একদম আলাদা। সাধারণ ইন্দোনেশিয়ান ভূতের ছবিতে ভিলেন কে কি হবে আগেই বোঝা যায়, কিন্তু এই ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই আন্দাজ করতে পারবে না। শেষে গিয়ে সব কানেকশন বুঝে অবাক হয়ে যাবে। দারুণ গল্পের একটা সুপার হরর। আর দেরি না করে ভিডিওতে ঢুকে যাই। তার আগে লাইক দাও, ইনস্টাগ্রামে ফলো করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলো না। শুরুর দৃশ্যে মাঝরাতে এক মেয়ে খালি পায়ে পাগলের মতো হাঁটছে। হঠাৎ শয়তানের গলায় শোনা যায়, তোর শরীর আমার। বলতেই মেয়েটা কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়ে। তারপর শয়তান ওর পেট চিরে দেয়, চোখ সাদা হয়ে যায়, ভয়ঙ্কর চিৎকার। এমন দৃশ্য দিয়ে টাইটেল আসে। কাট করে দেখা যায় নায়িকার বাড়িতে একটা থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠান চলছে। সেখানে এক মেয়ের ঘুরে ঘুরে ছবি তোলা হচ্ছে। এই মেয়েটাই নায়িকা। দেয়ালের ছবিতে বোঝা যায় ওর মা এক সময় নামী নৃত্যশিল্পী ছিলেন, অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু এখন লাঠি ছাড়া হাঁটতেই পারেন না। স্বামী উমরও বেশ টেনশনে। উমর আসলে নতুন রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছেন, তাই এই পার্টির আয়োজন। এমন সময় নায়িকার বড় বোন আসে। ওর পরার ড্রেসটা আসলে মায়ের পুরনো পোশাক। ড্রেস ছুতেই দুজনের মাঝে অদ্ভুত এক অনুভূতি হয়। মুখের ভাব বদলে যায়। তখন নায়িকা এসে বলে, দাঁড়িয়ে থেকো না, সবাই মিলে একটা ছবি তুলি। ক্যামেরা সেট করে দৌড়ে এসে বসে পড়ে। ছবি তোলার সময় মা স্নেহ করে উমরের কাঁধে হাত রাখতেই উমর সেটা সরিয়ে দেয়। মা কষ্ট পায়। এরপর দৃশ্য কাটে, উমর মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। সে বলে, 7 মাস আগে এক দুর্ঘটনায় আমার স্ত্রী হাঁটতে পারেন না। সেই কঠিন সময় পার হয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করেছি। স্ত্রী অসুস্থ হলেও পরিবারের পাশে থেকেছি। বাবা একজন স্টেট অ্যাসেম্বলিম্যান, তার মতো হতে চাই বলেই নতুন দল করেছি। এই দলের হয়ে স্টেট ডিভিশন চিফ নির্বাচনে দাঁড়াবো। পুরো বক্তৃতাটা একদম চেনা রাজনীতিবিদের স্টাইলে। আমি সব সময় সাধারণ মানুষের আর তরুণদের কণ্ঠস্বর হয়ে থাকবো। তোমাদের জন্যই কাজ করব। ছবি তুলতে ডাকলে উমর হাসি মুখে পোজ দেয়। এসব দেখে নায়িকার মা ভীষণ অস্বস্তিতে পড়ে। স্পষ্টই বোঝা যায় সে পজিটিভ। হয়তো ভাবছে নিজের শারীরিক অবস্থার কারণেই উমর তাকে এড়িয়ে যাচ্ছে। এই সময় হাজি, উমরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাকে ডেকে বলে, ছোটবেলায় যে ছেলেটা খালে লাফিয়ে খেলতো, আজ সেই আমার বিরুদ্ধে দল খুলেছে। উমর হেসে বলে, এটা তো প্রতিযোগিতা, মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেই মজা। হাজিও শুভকামনা জানিয়ে চলে যায়। কাট করে নায়িকা আবার ছবি তুলছে। তখন সে বোনের ড্রেসে ছোট রক্তের দাগ দেখে, সম্ভবত পিরিয়ডস। তাকে আলাদা করে বললে বোন বাথরুমে যায় পরিষ্কার করতে। হঠাৎ সে বাথরুমে একটা নবজাতকের মতো কিছু দেখে চমকে ওঠে। আবার তাকা দিয়ে কিছু নেই, সবটাই যেন কল্পনা। বোন খেয়াল করে ওর অস্বস্তি। বোন বলে, তোর বারবার পিরিয়ডস হচ্ছে, ভালো করে রেস্ট নে। তারপর নায়িকা এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। ছেলেটা দেরিতে এসে অদ্ভুত স্টাইলে কথা বলে। জিজ্ঞাসা করলে বলে, এখনকার হিরোরা এমনই কথা বলে, ওর স্বপ্ন বড় স্টার হওয়া। নায়িকা একটা চিঠি দেখায়, ইন্টারভিউ কল পেয়েছে, বড় সাংবাদিক হতে চায়।
একটা কোম্পানি ইন্টারভিউর জন্য ডেকেছে পরের মাসে। বন্ধু খুশি হলেও বলে, তুই গেলে আমি একা হয়ে যাব। এটা শুনে নায়িকার মুখও গম্ভীর হয়। সে বলে, চাকরির সুযোগে খুশি আমি, কিন্তু মাকে এই অবস্থায় রেখে যাওয়া নিয়ে দুশ্চিন্তা। বাবা জিতলে মন্ত্রী হবেন, তখন মাকে সময় দিবেন তো? বন্ধু বলে, বাবাকে নয়, তোর বোনকে ভরসা কর, ও মাকে দেখবে, তুই নিজের জীবনটা দেখ। কথাটা ভেবে নায়িকা সেখান থেকে চলে যায়। এরপর উমর নমিনেশন জমা দেয়। অনুমোদন মিলতেই উচ্ছ্বাস, সমর্থকরা স্লোগান দেয়। ঠিক তখন হাজি এসে হালকা মজা করে দেরির কারণ জিজ্ঞেস করে। হাজি বলে, তোর জন্য বাসায় লাঞ্চ বানিয়েছিলাম, তাই দেরি। খাবার দেয়, হাত মিলিয়ে বলে, এইবার সৎ লড়াই হোক। সে চলে গেলে সহকারী সতর্ক করে দেয়। সে বলে, ইলেকশন টাইমে প্রতিপক্ষের কিছু নেওয়া ঠিক না। উমর ভেবে খাবারটা ফেলে দেয়। রাত হলে দেখা যায় এক ডাইনি দা দিয়ে কড়াই নাড়ছে। হঠাৎ দরজায় জোরে ধাক্কা। দেখা যায় নায়িকার বোন এসেছে, যেন সাহায্য চাইতে। তাকে ভেতরে নেয়। রাতে নায়িকা খেয়াল করে বোন বাইরে গিয়ে আবার ফিরেছে। ওর হাতে নতুন একটা ব্রেসলেটও দেখা যায়। নায়িকা প্রশ্ন করে, একটু আগেই পেট ব্যথায় কাতরাচ্ছিলি, এখন রাতে ঘুরে আসছিস? বোন রেগে বলে, তুই আমাকে বুঝবি না, চুপ থাক। যেতে বললে কি চুপ করে চলে যাব? মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছেন, দেখারও সময় নেই। আর তুমি রাত করে এমন ঘোরো যেন খারাপ কোনো কাজে জড়িত। কথাটা পুরো বলতে না পারলেও দিদি বুঝে যায়, তাই তো? এইটাই বলতে চেয়েছিলে, তাই না? এই কথা শুনে নায়িকা কোনো জবাব না দিয়ে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দিদি দরজায় ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে বিশ্বাস কর। তারপর দৃশ্য কাট, সময় বেরিয়ে যায়। দিদি ঘুমিয়ে আছে, আর ঘরের চারদিকে টুপটাপ পানি পড়ছে। শুধু তাই না, হঠাৎ তার চোখ সাদা হয়ে যায়, হাতে থাকা ব্রেসলেট কাঁপতে থাকে। সে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে নায়িকার ঘরের জানালা জোরে ধাক্কা খাচ্ছে। সে সব বন্ধ করে ভেতরে ফিরতেই দেখে মেঝেতে পানি পড়ছে। তাই আবার দরজা খুলে বাইরে বেরোয়। দিদির ঘরের দিকে যেতে যেতে পুরো পথেই টুপটাপ পানি। দরজা খুলে দেখে দিদি নেই। ভাবে হয়তো কোথাও গেছে। ঠিক তখনই পেছনে ভয়ঙ্কর একটা ছায়া যেন ঝাঁপিয়ে আসে, কিন্তু ঘুরে তাকাতেই কিছুই নেই। দিদি নেই এই কথা সে চাইলে তখনই বাড়িতে বলতে পারত, হয়তো বাঁচানো যেত। কিন্তু কিছু না বলে ঘুমিয়ে পড়ে। হঠাৎ বাড়িতে ফোন আসে। ফোন ধরে নায়িকার বাবা ভেঙে পড়েন। ছুটে এসে জিজ্ঞেস করেন, তোর দিদি কোথায়? সে অবাক, কি দিদি তো বাসায় নেই? বাবা তড়িঘড়ি গাড়ি নিয়ে সমুদ্র সৈকতে ছুটে যান। খবর এসেছে সেখানে একটা লাশ পাওয়া গেছে। গিয়ে দেখেন নিজের মেয়ে গলায় কাঠের খুঁটি ঢুকে নির্মমভাবে পড়ে আছে। এটা দেখে নায়িকা আর তার বাবা ভেঙে পড়ে কাঁদতে থাকে। দিদিকে কেউ খুন করলো নাকি অশরীরে কিছু বোঝা যায় না। ভিড়ের মাঝে যে জাদুকরি বৃদ্ধা তাকে সাহায্য করত, সেও চোখের পানি ফেলছে। শেষকৃত্যের সব কাজ শেষ করে মেয়েটিকে দাফন করা হয়। ওমরের প্রতিদ্বন্দ্বী হাজিও এসে সমবেদনা জানিয়ে চলে যায়। নায়িকার মা বড় মেয়ের পোশাক বুকে চেপে ধরে কাঁদতে থাকেন। উমরের বাবা মানে নায়িকার দাদা বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, এ সময় এমন কথা বলা ঠিক না, কিন্তু উপায় নেই। পার্টির লোকজন জানতে চায় উমর কি এই শোকে নির্বাচন চালিয়ে যেতে পারবে। অনেকে সন্দেহ করছে সে পারবে তো, নাকি অন্য কাউকে দাঁড় করানো উচিত। তখন তিনি বলেন, না, আমি ছেলের সঙ্গে কথা বলবো।
ওমর ভেঙে পড়ে বলে, আমি নিজের মেয়েকেই বাঁচাতে পারিনি, এমন আমি কিভাবে পুরো জেলা সামলাবো? রাজনীতি আমার দ্বারা হবে না, আমি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাই। বাবা বোঝান, তুই সবার চেয়ে ভালো নেতা। তোর মেয়ের মৃত্যু তোর দোষ না, ওর নিয়তি। পুরো রাজ্যের এখন তোকে দরকার, এটা ভুলিস না। ওমর ভাবনায় পড়ে যায়। এদিকে নায়িকা যায় সেই সৈকতের গাছটার কাছে যেখানে দিদি মারা গিয়েছিল। হঠাৎ কাঠ দিয়ে গাছে ঠোকাঠুকির শব্দ শুনে সে শব্দের দিকে এগোয়। শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতর ঢোকে। মাঝে মধ্যে ভয়ঙ্কর ছায়া যেন আক্রমণ করতে আসে, আবার মিলিয়ে যায়। ঠক ঠক শব্দ তাকে সৈকতের অন্য প্রান্তে নিয়ে যায়। সেখানে সে দেখে বলির মঞ্চের মতো জায়গা। বুঝতে পারে কোনো পূজা হয়েছে। হঠাৎ পায়ে দিদির কানের দুল বিঁধতেই তার সন্দেহ হয় এটা খুন। সব বুঝে সে দৌড়ে বাবার কাছে যায়। উমর দুলটা নিয়ে নিজে কিছু না করে সহকারীকে বলে, পুলিশে দাও, ওরাই সত্য বের করবে। ওমর শান্ত গলায় বলে, প্রচন্ড রেগে যান কেন? পুলিশ সৈকতের একটা অজানা জায়গায় জন্য এত বড় পাওনা হয়ে গেছে, কিছু করলে হতে পারে। আর বাবা সব পুলিশের উপর আমাদের দিচ্ছে, উত্তরটা বের করতে হবে, খুঁজে বের করবে। অসহায়তা, সন্দেহ সব একসাথে বিস্ফোরিত হয়। সে বিশ্বাসই করতে পারে না বাবা নিজে কিছু করতে চাইছেন না। রেগে নায়িকা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় দেখে উমর একটা গুরুত্বপূর্ণ ফাইল ট্রাঙ্কে রাখছেন, হয়তো ময়নাতদন্তের রিপোর্ট। কিন্তু সে কিছু না বলেই বেরিয়ে যায়। ওমর একা দিদির ঘরে গিয়ে তার ছবি আর জিনিসপত্র দেখে ভেঙে পড়েন। এদিকে নায়িকাও দিদির সঙ্গে কাটানো মুহূর্ত মনে করতে করতে কিছু অডিও টেপ খুঁজে পায়। ওটা দিদির জন্মদিনে রেকর্ড করা টেপ। চালাতেই দিদির গান আর হাসির কথা শোনা যায়। শুনতে শুনতে তার চোখ ভিজে ওঠে। হঠাৎ কণ্ঠস্বর বদলে যায়। টেপে বারবার বাজে, আমি কি খারাপ মেয়ে? ভয় পেয়ে সে ঘুরতেই পেছনে দিদির ছায়া চিৎকার করে ওঠে, কিন্তু তাকাতেই কিছু নেই। ঠিক তখন বাইরে কাঁচ ভাঙার শব্দ। দৌড়ে গিয়ে দেখে মা খিঁচুনিতে কাঁপছেন, মুখে ফেনা। সে চিৎকার করে বাবাকে ডাকে। দুজনে মিলে মাকে বিছানায় শোয়ায়। ডাক্তার এসে ইঞ্জেকশন দেন। সেই জাদুকরী বৃদ্ধাও সেখানে। পরে ডাক্তার উমরকে আলাদা ডেকে জিজ্ঞেস করেন, আগে কখনো এমন হয়েছে? পরিবারে কারো খিঁচুনি ছিল? উমর বলে, জানেন না। ডাক্তার গলায় বলেন, আমি জানি না ডাক্তার, আগে কখনো এমন আচরণ করেনি, সঙ্গে সঙ্গে এমন খিঁচুনিও হয়নি বলে বুঝাতে গেলে হঠাৎই সব সাদাকে হিসেবে এটা তো আমি আপনারই জানা উচিত, বুঝতে পারছি না। উমর জিজ্ঞেস করে, আপনি জানেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, তাহলে আপনার ভোটটা কি আমাকে দেবেন? স্ত্রী তখন দুর্বল গলায় তাকে ডাকছে। ডাক্তার বিরক্ত হয়ে বলেন, আগে স্ত্রীর খোঁজ নিন, পরে রাজনীতি। এরপর সিন কাট করে পরের দিন সকাল। জাদুকরি দাদি কাঠ বানিয়ে নায়িকার মাকে দিতে আসেন। তার পায়ে আগের অ্যাক্সিডেন্টের দাগ এখনও আছে, ব্যথাও আছে। তিনি বলেন, ভয় পাবেন না, আর কয়েকদিনই আপনার পা একদম ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিয়ে দাদি একা ব্রেসলেটের দানাগুলো গুনে গুনে মন্ত্র পড়তে থাকেন। তখন নায়িকা এসে জিজ্ঞেস করে, দিদির মৃত্যুর পেছনে রহস্য আছে, জানেন না? দাদি ঠান্ডা গলায় বলেন, তোমার দিদিকে কবর দেওয়া হয়েছে, কবরের ব্যাপার কবরেই থাকুক। কিন্তু নায়িকা মানে না। তার মনে হয় দিদির আত্মা শান্তি পায়নি। সত্যিটা না জেনে সে ছাড়বে না। তাই দিদির রুমে গিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে বিছানার নিচে একটা বক্স পায়। সেই বক্সের ভেতরে ওদের দুজনের একসাথে তোলা ছবি আর দিদির নামে লেখা একটা প্রেমপত্র থাকে, সাথে কিছু ওষুধও পায়। সব দেখে সে রাতে কাউকে কিছু না বলে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়।
বেরোতেই হঠাৎ লাইট নিভে যায়। দূরে দিদির ভূতের ছায়া দেখা যায়। লাইট জ্বালালে কিছু নেই, আবার নিবলেই ভূতটা আরো কাছে। এভাবে কয়েকবার হয়। শেষে লাইট জ্বালাতে গেলেও আর জ্বলে না। ভয়ে জমে যাওয়া অবস্থায় বাবা এসে পড়েন। তিনি রেগে বলেন, এই রাতে লাইট নিয়ে খেলছিস কেন? নায়িকা বলে, দিদির কি হয়েছে জানতে হবে। বাবা বিরক্ত হয়ে বলেন, কতবার বলেছি শুনছিস না? নায়িকা গলা গলায় বলেন, ঠিক আছে, কেস অনেক আগেই আমার বড় সেখানে সেই কারণে চিন্তায় সত্যিটা অতিরিক্ত ঘটনাস্থলে তার গিয়ে বিপদে পড়ি, সেটা দূর আমি আর তোর মা এর বাইরে কিছু না। আমাদের অবস্থাটা একবার ভেবে দেখ। তিনি বলেন, দয়া করে নিজের ঘরে যা, দিদির ব্যাপারটা আর ঘটাস না। নায়িকা চুপচাপ সরে যায়। কিন্তু পরদিন সকালে সে সরাসরি সেই বন্ধুর কাছে যায় যে ফটো ডেভেলপ করে। দিদির বক্স থেকে পাওয়া নেগেটিভগুলো সে ছেলেটাকে দেয় ডেভেলপ করার জন্য। ক্লু খুঁজতে গিয়ে একটা ছবিতে দেখা যায় দিদি আর এক অচেনা ছেলে একসাথে, কিন্তু ছেলেটা কে তা স্পষ্ট বোঝা যায় না। বাবাকে জানাতে গিয়ে দেখে তিনি অফিসে নেই। তখন তার মনে পড়ে কনফিডেন্সিয়াল লেখা একটা ফাইল ড্রয়ারে লুকিয়ে রাখা ছিল। কষ্ট করে চাবি খুঁজে ড্রয়ার খুলতেই ভেতরে অনেক ছবি পায়। সেখানে বাবার আগের বিয়ের ছবি আর একটা আংটি পায়। আলাদা করে রেখে খুঁজতে গিয়ে যে ফাইলটা সে খুঁজছিল সেটাও পেয়ে যায়। ফাইল খুলতেই ভয়ঙ্কর এক সত্য সামনে আসে। দিদি মারা যাওয়ার আগে সে জানতে পারে দিদির পেটে একটি ভ্রূণ ছিল, যা নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তারের রিপোর্টে সেটাই লেখা। রাতে বাবা ফিরতেই সে সব খুলে বলে, এমনকি বাবার সেই সহকারী ছেলেটার কথাও তোলে। বাবা শুনে খেপে যান। সে আমাকে বিশ্বাসঘাতকতা করবে বলে ছেলেটাকে বেধড়ক মারেন। বন্দুক তুলে প্রায় গুলি করতেই যাচ্ছিলেন, শেষমেশ কানের পাশ দিয়ে গুলি ছুড়ে আবার মারতে থাকেন। রাগী অন্ধ হয়ে তিনি থামতেই চাইছিলেন না। তখন নায়িকা এগিয়ে এসে বাবাকে ধরে সরিয়ে বলে, ওকে কিছু করলে আপনি জেলে চলে যাবেন বাবা, প্লিজ থামুন। শেষে তারা ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেয়। সবকিছু নায়িকার মা চুপচাপ দেখছিলেন। পরে নায়িকা মাকে ঘরে নিয়ে বলে, আপনি দিদিকে কত ভালোবাসতেন জানি, কিন্তু আমাকেও কি ততটাই ভালোবাসেন? সে বলে, আমি সারা জীবন আপনার পাশে থাকব। মা আবেগে বলেন, তোমরা দুজনই আমার সব সুখ। তুমি আর তোমার দিদির মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই আমার প্রাণ। এতে নায়িকার মন একটু হালকা হয়। সে ভাবে দিদির আত্মাও হয়তো শান্তি পেয়েছে। মা মেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ নায়িকার ঘুম ভাঙে। কারো গোঙানির শব্দ পায়। পাশে মা ছাদের দিকে তাকিয়ে কেমন অদ্ভুত আচরণ করছেন। নায়িকা তাকিয়ে কিছুই দেখে না। আবার মাকে ডাকতে যাবে, এমন সময় অদৃশ্য শক্তি তাকে বিছানায় চেপে ধরে। চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর দৃশ্য। এক নারীর পেট চিরে ভ্রূণ বের করছে এক ভূত। তারপর সে দেখে দিদির পেট চিরেও একইভাবে ভ্রূণ বের করে দ্বিতীয় বলছে সে অশরীরী। ভাবতে ভাবতেই দিদি ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে এসে দাঁড়ায়। সে ফিস ফিস করে বলে, তৃতীয়, যেন নায়িকাকেই বোঝাচ্ছে। ভয় নায়িকা বিছানা থেকে পড়ে যায়। সকাল হলে বোঝা যায় এটা শুধু স্বপ্ন নয়, কারণ তার হাতে আঁচড়ের দাগ রয়ে গেছে। দিদির সাথে তোলা ছবির দিকে তাকাতেই সেই ভয়ঙ্কর মুখ মনে পড়ে যায়। ছবি ছুঁড়ে ফেলে বাইরে এসে দেখে অদ্ভুত দৃশ্য। মায়ের পা একদম ঠিক, তিনি হাসি মুখে নাস্তা বানাচ্ছেন। মা সবাইকে ডেকে টেবিলে বসান, কিন্তু বাবা বলেন, আমার ক্ষুধা নেই বলে উঠে যান। নায়িকা কষ্ট পেলে মা জড়িয়ে ধরে বলেন, ভয় পেও না, আমি সবসময় তোমার পাশে আছি। পরে বাবা বলেন, তুই ভাগ্যবতী, মায়ের মতো বুদ্ধিমান হয়েছিস।
আমি কত বড় বোকা ছিলাম বুঝতে পারিনি। কাশি এত বছর আমার সাথে কাজ করেও এমন বিশ্বাসঘাতকতা করবে ভাবিনি। তখন নায়িকা বাবার প্রাক্তন স্ত্রীর আংটিটা দেখায়। বাবা বলেন, ওটা আমার প্রথম স্ত্রীর। বিয়ের 6 মাসের মধ্যেই সে অসুস্থ হয়ে মারা যায়। পরে তোমার দাদুর মাধ্যমে তোমার মায়ের সাথে আমার বিয়ে হয়। নায়িকা জিজ্ঞেস করে, আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন? বাবা হেসে বলেন, ভূতের চেয়ে মানুষকেই বেশি ভয় পায়, মানুষই সবচেয়ে ভয়ঙ্কর। এদিকে নায়ক আর নায়িকার বন্ধুরা সে সহকারীকে ধরে দোকানে জেরা করছে। খুনের দায় তোকে ধরেছিল, বের হলে কিভাবে? তারা প্রশ্ন ছুড়ে দেয়। ছেলেটা বলে, তোমাদের সাথে বেইমানি করা বিশ্বাসঘাতকতা করবি, স্বপ্নেও ভাবিনি রে। সে বলে, শুরুতে তোমার আপা খুব ভালো ছিল, আমিও সত্যি ওকে ভালোবাসতাম, কিন্তু সময়ের সাথে ওর আচরণ বদলে যায়। এক ফ্ল্যাশব্যাকে দেখায়, প্রথম দিকে আমরা যাকে শান্ত ভদ্র মেয়ে ভেবেছিলাম, আসলে সে তেমন ছিল না। আসলে এর আগেই সে খারাপ সঙ্গ পেয়ে ড্রাগসে জড়িয়ে পড়ে। মা ধরতে পেরে সব ফেলে দিয়ে বকা দেন। তখন সে কাঁদতে কাঁদতে বলে, এগুলো তার না, কিন্তু মা বিশ্বাস করেন না। ধীরে ধীরে সে নেশায় পুরো আসক্ত হয়ে যায়। মা রেগে বলেন, এইভাবে চললে পরিবারের সম্মান শেষ হয়ে যাবে। এত কষ্টে মানুষ করেছি আর তুই সব নষ্ট করছিস। কিন্তু মেয়েটা কিছুতেই শুনতে চায় না, উল্টো বাড়ি ছেড়ে চলে যেতে চায়। মা যখন বলে, শরীরের লালসার পেছনে ঘুরে বেড়াচ্ছিস, তখন সে রাগে মাকে ধাক্কা দেয়। পড়ে গিয়ে মায়ের পা ভেঙে যায়। যে দুর্ঘটনার কথা বলা হয়েছিল সবটাই ছিল সাজানো গল্প। সত্য জানার পর হিরোইন ক্ষেপে ওঠে। সে ছেলেটাকে জিজ্ঞেস করে, আপার নেশার সুযোগ নিয়ে তুই কি ওর সাথে থেকেছিস? বাচ্চার বাবা তুই? ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, ভালোবেসেছি ঠিকই, বিয়ে করতেও চেয়েছি, কিন্তু গর্ভের জন্য আমি দায়ী না। সে বলে, আসল ব্যাপার আমি জানি না, তবে তোমাদের বাড়িতে যে জাদুকরি মহিলা আসতেন তাকে দেখলে হয়তো কিছু জানা যাবে। এই কথা শুনে ওরা সঙ্গে সঙ্গে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে বাবা ছেলেকে জিজ্ঞেস করেন, ওই হাজিরির কাছ থেকে কিছু নিয়েছিলি? ছেলে বলে, খাবার নিয়েছিলাম, কিন্তু বাড়িতে আনিনি, ফেলে দিয়েছি। বাবা বলেন, তোমার স্ত্রীর খিঁচুনি, ছেলের ভূত দেখা এসব স্বাভাবিক না। বাবা বলেন, নিশ্চয়ই কেউ এই বাড়িতে কালা জাদু করেছে। আমার হাতও দেখো, আমিও কষ্ট পাচ্ছি। তাই উমর পুরো বাড়ি খুঁজে দেখে, আর দরজার কাছে কাপড়ে লেখা মন্ত্র দেখে নিশ্চিত হয় সত্যিই জাদু করা হয়েছে। উমর সরাসরি হাজির কাছে গিয়ে বলে, সৎভাবে লড়ার কথা বলেছিলে, আর এখন আমার পরিবারের উপর ভূত লাগিয়ে জিততে চাও? তো নিচে নামতে লজ্জা করে না? হাজি হাসতে হাসতে বলে, তোমাদের হারাতে ভূত লাগানোর দরকার নেই। তোমাদের পরিবার কত লোভী তা অন্ধ লোকও বুঝবে। আগে নিজের ঘর সামলাও। এদিকে মেয়ের পোস্টমর্টেম রিপোর্টও তার হাতে পৌঁছে গেছে। রিপোর্ট দেখে উমর রেগে গিয়ে মারতে যায়, কিন্তু হাজির লোকজন তাকে ধরে বেধড়ক পেটায়। আর তখনই হিরোইন মায়ের ঘরে গিয়ে দেখে মা অদ্ভুতভাবে নাচছে। হিরোইন জিজ্ঞেস করে, বাবা কোথায়? মা বলে, জানি না, আমাকে একা থাকতে দাও। আচরণ পুরো অস্বাভাবিক। বিষয়টা বুঝতে না পেরে হিরোইন ছুরি নিয়ে জাদুকরি মহিলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে বিছানার নিচে রাখা ক্যামেরা হঠাৎ নিজে নিজে ফ্ল্যাশ দিতে থাকে। সে তুলতে গেলে এক ভয়ঙ্কর হাত তার পা ধরে টানে। চারদিকে কেউ নেই, সেভাবে হয়তো ভুল দেখছে। কিন্তু ফিরে তাকাতেই দেখে তার আবার ভূত দাঁড়িয়ে। ফ্ল্যাশ জলে নেভে ভূতটা ধীরে ধীরে এগোয়। ঠিক তখনই লাইট জ্বালাতেই ভূত মিলিয়ে যায়। অল্পের জন্য বেঁচে যায় সে।
নূর মিনওয়াইল হাজিকে মারতে গেলে দেখে সে আগেই খুন হয়ে পড়ে আছে, গলা কাটা। কে মেরেছে কেউ জানে না। হিরোইন জাদুকরী মহিলার গলায় ছুরি ধরে জানতে চায় আপার কি হয়েছিল, গর্ভের জন্য কে দায়ী, কেন রাতে দেখা করতে আসতো। সত্য না বললে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তখন বৃদ্ধা কথা বলা শুরু করে। সে বলে একদিন আপাকে শুইয়ে মন্ত্র পড়ার সময় ডিম ভেঙে কালচে কিছু বের হয়। এরপর তার হাত ধরে নাড়ি দেখে। তখনই হয়তো গর্ভের বিষয়টা টের পেয়েছিল। তারপর আপাকে দেওয়া সেই একই ব্রেসলেট হিরোইনের হাতে পরিয়ে বলে, এটা তোকে রক্ষা করবে, কখনো খুলবি না। কে আপার সর্বনাশ করেছে জানতে চাইলে বলে, খুঁজেছি কিন্তু শক্তির বাইরে ছিল। সে কুরআনের একটি আয়াত শিখিয়ে দেয়, ভূত কাছে এলে পড়তে হবে। রাতে বাড়ি ফিরতেই অদ্ভুত ঘটনা শুরু হয়। আয়াত পড়তে পড়তে হিরোইন দেখে সামনে আপার আত্মা হাঁটছে। সে নাম ধরে ডাকতে ডাকতে পিছু নেয়। আপার মৃত্যুর জায়গায় গিয়ে হঠাৎ সব দৃশ্য ভেসে ওঠে। কেউ তাকে তাড়া করেছিল। আরও দেখলে বোঝা যায় সৈকতের ওপারে পূজার সামগ্রীর কাছে অচেতন আপার পাশে একজন পুরুষ ছিল। হিরোইন কাছে গিয়ে দেখে কি সে। হঠাৎ সে অনুভব করে আপার জায়গায় যেন সে নিজেই। ব্রেসলেটের শক্তিতে চেতনা ফিরে আর দেখে সেই ভয়ঙ্কর সত্তা আসলে তার নিজের দাদার সঙ্গে জড়িত। ভয়াবহ সত্য সামনে আসে। সব জানা মাত্র সে দৌড়ে জঙ্গলে ঢুকে পালায়। বয়স্ক দাদা পিছু নিলেও ধরতে পারে না। তখন এক ভয়ঙ্কর দানব তার সামনে হাজির হয়। দানব বলে, তুই হেরে গেছিস। সে কাঁদতে কাঁদতে বলে, না, শেষ কাজটা আমি করবই, আমাকে বিশ্বাস করো। দানব হেসে মিলিয়ে যায়। বাড়িতে বাবা চুপ করে বসে মা তেল দিয়ে মালিশ করছিল। তখন কাদামাখা হিরোইন এসে কাঁদতে কাঁদতে সব বলে, দাদাই তার আর আপার সাথে খারাপ কাজ করেছে। মা রেগে বলে, কি বলছিস, উনি তোমার দাদা? হিরোইন বলে, আমি মিথ্যে বলবো কেন? উমরও মেয়ের পক্ষে দাঁড়ায়। ঠিক তখনই মায়ের শরীরে ভয়ঙ্কর এক ভূত ঢুকে পড়ে। গলা বেঁকে যায়, সব আলো নিভে যায়। তাই উমর দৌড়ে গিয়ে টর্চ নিয়ে আসে। বউকে খুঁজতে গিয়ে দেখে ভূতের মতন নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তৃতীয় বলে। উমর থামাতে যেতেই সে হাত ছুঁড়ে মারতেই উমর ছিটকে পড়ে। নায়িকা পালিয়ে কোনো রুমে লুকোতে চায়, কিন্তু সব দরজা লক, বাড়ি থেকে পালাতেও পারে না। দেখে সেই পিশাচ উড়ে ওর দিকেই আসছে। দৌড়ে একটা ক্লোজেটে ঢুকে লুকায়। এদিকে দূরে বাড়িতে থাকা জাদুকরী মহিলা বুঝে যায় নায়িকার বড় বিপদ হয়েছে। মনে হয় সে সাহায্য করতে রওনা দেয়। ক্লোজেটের ভেতর হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয়। আচমকা পিশাচ পেছনে এসে চিৎকার করতেই নায়িকা ভয়ে বাইরে পড়ে যায়। সামনে দাঁড়িয়ে তার মায়ের শরীরে ঢুকে থাকা সেই দানব। সে বলে, চুক্তির সময় শেষ হতে চলেছে। ঠিক তখন জাদুকরী মহিলা এসে মাথায় হাত রেখে মন্ত্র পড়ে আপাতত আত্মাটাকে দমায়। তারপর নায়িকার মাকে বেঁধে পবিত্র জল ছিটিয়ে জিজ্ঞেস করতে থাকে, তোর মালিক কে? শরীরের ভেতরের শয়তানটা রেডিওর মাধ্যমে কথা বলতে শুরু করে। জানা যায় নায়িকার মা জন্ম থেকেই অনাথ। ক্লাব বারে নাচ আর পুরুষদের সঙ্গে মিশেই তার জীবন কাটছিল। সেই সময়ই তার পরিচয় হয় ওমরের সঙ্গে। ওমরের আগে থেকেই বিয়ে ছিল, তবু তাকে পেতেই মরিয়া হয়ে ওঠে সে। তাই ওমরের বাবাকেই ফাঁদে ফেলে তার মাধ্যমে ওমরকে পাওয়ার প্ল্যান করে। দুজন মিলে এক পিশাচের কাছে যায়। ওমরের বাবা চায় অঢেল টাকা আর ক্ষমতা।
তারপর থেকেই সে প্রচুর টাকা পায়, রাজনীতিতেও বড় লোক হয়ে ওঠে। আর নায়িকার মা চায় উমরকে বিয়ে করতে। সেই চাওয়ার ফলেই পিশাচ ধীরে ধীরে উমরের প্রথম স্ত্রীকে মেরে ফেলে, আর উমরের বাবার সাহায্যে সে ওই পরিবারে ঢুকে উমরের বউ হয়। পিশাচ তাদের চাওয়া পূরণ করে, কিন্তু রক্তের চুক্তি করে জানায় একদিন সে নিজের পাওনা তুলে নেবে, আর স্বামীকে ধরে রাখতে হলে সবসময় কামনার বাঁধনে বেঁধে রাখতে হবে। না হলে স্বামী দূরে সরে যাবে, এমনকি ঈশ্বরের শাস্তিও আসতে পারে। এই কথার পরেই বড় মেয়ে তাকে ধাক্কা দিলেই সে পড়ে গিয়ে পা ভাঙে। তখন থেকেই উমর তাকে এড়িয়ে চলতে শুরু করে। দাম্পত্যের সেই আকর্ষণ ভেঙে যেতে দেখে সে আবার পিশাচের কাছে যায়, পা সারিয়ে দেওয়ার বদলে যা চাইবে দেবে বলে। পিশাচ রাজি হয়, তবে শর্ত দেয়। তার বংশের 3টি শিশুকে বলি দিতে হবে, আর শেষে তাকেও দাসী হতে হবে। সে রাজি হয়। তারপর বড় মেয়ের গর্ভ থেকে প্রথম সন্তান নিয়ে নেওয়া হয়, যেটা আমরা শুরুতে দেখেছিলাম। দ্বিতীয় সন্তান নিতে গেলে হাতের জাদুর ব্রেসলেটের কারণে মেয়েটার জ্ঞান ফিরে আসে। সে পালাতে গিয়ে দাদার তাড়া খায়, আর দুর্ঘটনায় গলায় আঘাত লেগে সেখানেই মারা যায়। তবু পিশাচ থামে না। তার তো 3টি শিশু চাই, 2টো পেয়েছে, তৃতীয়টার জন্য কি করবে? তখন নায়িকার মা প্রতিশ্রুতি দেয় ছোট মেয়ের মাধ্যমে আরেকটি সন্তান দেবে। তাই তৃতীয় শিশু না পেলে সে যাবে না। মায়ের শরীরের ভেতরের পিশাচ সবাইকে হুমকি দেয়। সব শুনে নায়িকা ক্ষেপে যায়, এত বড় বিশ্বাসঘাতকতা। তখন সিদ্ধান্ত হয় আগে এই শয়তানের শেষ করতে হবে। বাইরে শব্দ পেয়ে গিয়ে দেখে উমরের বাবা ছুরি নিয়ে জাদুকরি মহিলাকে মেরে ফেলেছে। উমর কাঁদতে কাঁদতে বাবার পায়ে পড়ে, ওরা তো আপনার নাতনি। কিন্তু সে একটু শোনে না। উল্টো পিশাচ নায়িকাকে কবজা করতে থাকে। উমর বাঁচাতে গেলে তাকে ছুঁড়ে ফেলে মারাত্মক আঘাত করে। এরপর দানব বড় বোনের শরীর থেকে 2 শিশুকে বের করে নেয়। এবার নায়িকার গর্ভের শিশুর দিকে হাত বাড়ায়। হাতে থাকা ব্রেসলেট বাধা দিচ্ছিল, তাই বুড়ো সেটা ভেঙে ফেলে। ঠিক তখনই বন্দুক হাতে উমর সমুদ্র তীরে পৌঁছে যায়। এসেই সে বাবা আর স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। বাবা ছুরি নিয়ে ঝাঁপায়, কিন্তু উমর কৌশলে ধারালো শিকড়ে তাকে গেঁথে মেরে ফেলে। নায়িকা যাতে পুরো নিয়ন্ত্রণে না যায়, সে কুরআন পড়তে থাকে। এতে পিশাচ পুরো দখল নিতে পারে না। শেষ পর্যন্ত উমর নিজের মেয়েকেও বাঁচায়। তখন সমুদ্র থেকে দানব উঠে আসে। নায়িকার মা আবার কাকুতি মিনতি করে, উমরের সঙ্গে আগের মতো থাকতে চায়। পিশাচ বলে চাইলে মেয়ের প্রাণ আর গর্ভের সন্তান নিয়ে আয়। কথা শেষ হতেই সে আবার তার শরীরে ঢুকে যায়। উমর আর মেয়ে কাঁদতে থাকে, কিন্তু সে শোনে না। মেয়ের দিকে এগোতেই উমর বাধা দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে উমর সূচের মতো ধারালো কিছু দিয়ে তাকে আঘাত করে অচেতন করে ফেলে। তবুও সে বলে উমরকেই চাই। ভুল করেছে ঠিকই, কিন্তু সব করেছে স্বামীর ভালোবাসার জন্য, উমরকে পাওয়ার জন্য। এইভাবেই বলতে বলতে উমরের হাত ধরতে চায়। উমরও এগিয়ে আসে। তখন পিশাচ জিজ্ঞেস করে, তুই কে? সে বলে, আমি তোমার দাসী। সঙ্গে সঙ্গে দানব তাকে নিজের জগতে টেনে নেয়। কোনো মতে উমর আর নায়িকা বেঁচে যায়। সব শেষ হলেও স্ত্রী ও বাবাকে হত্যার দায়ে উমর জেলে যায়। নায়িকা সাংবাদিক হয়, পুরো ঘটনা লিখে আর্টিকেল ছাপে। জেলে গিয়ে বাবাকে দেখায় এবং শিগগির মুক্ত করার আশ্বাস দেয়।
বাবা বলে, আমার জন্য ভাবিস না, নিজের জীবনটা ভালো করে কর। কাঁদতে কাঁদতে নায়িকা বেরিয়ে যায়। এখানেই গল্প শেষ। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো। আবার দেখা হবে। থ্যাংক ইউ।